তো 30 days অফ মেশিন লার্নিং এর ষষ্ঠ দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা কন্টিনিউ করব ষষ্ঠ দিনের কাজ। এর আগ পর্যন্ত আমরা 5 দিন প্রতিদিনই যেই কাজগুলো দিচ্ছে kaggle.com থেকে সেগুলো আমরা করছি। তো আজকে আমি দেখতে পাচ্ছি যে কেগেল যে কাজগুলো দিয়েছে সেগুলো হচ্ছে পাইথন রিলেটেড। মানে এই পর্বেও মেশিন লার্নিং এর কিছু দেখানো হবে না, বরং ওরা যেহেতু একেবারে বিগিনারদের জন্য এই প্রোগ্রামটা, তাই এই পাইথন শেখাচ্ছে। সম্ভবত আজকের পর আরো একদিন পাইথন শেখাবে এবং তারপর ওরা মেশিন লার্নিং এ চলে যাবে। তো সুতরাং যারা পাইথন একেবারেই পারে না তারা চাইলে এই ভিডিওটি ফলো করতে পারে, এবং যারা মোটামুটি পারে তারাও চাইলে আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে পারে। তো আমি জানি বিষয়টা বিরক্তিকর যারা ইতিমধ্যে পাইথন পারে, কারণ কিন্তু তারপরেও রুটিন ঠিক রাখার জন্য, যে আমি যেহেতু 30 দিন প্রতিদিন এই কাজটা করতে চাই, সেই জন্য আমি আসলে এই কাজটা করছি। এবং যেহেতু বোর্ড না লাগে এবং অন্য সবাই যেন উৎসাহিত হয়, সেজন্য আমি এটা লাইভে স্ট্রিম করব। তো আমি এখনই কাজ শুরু করে দিব। আমার যদি কথা শুনতে কারোর কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানালে ভালো হয় কমেন্টে। এছাড়াও আমি যখন কথা বলবো বা বিভিন্ন জিনিস দেখাবো, তার ফাঁকে ফাঁকে আমি কমেন্ট চেক করব, এবং ওই সময় যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্রোগ্রামিং সংক্রান্ত বা পাইথন সংক্রান্ত, মানে পাইথন সংক্রান্ত অথবা মেশিন লার্নিং সংক্রান্ত, তাহলে আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব। এবং অবশ্যই সব প্রশ্নের উত্তর আমার জানা থাকবে না। তো অনেক সময় দেখা যায় যে দর্শকদের মধ্যে অনেক প্রশ্নের উত্তর জানা থাকে, তারা সেই প্রশ্নগুলো মানে উত্তর দিয়ে দিতে পারে। তো আমরা শুরু করে দিই। তো আজকের বিষয়বস্তু হচ্ছে স্ট্রিং এবং ডিকশনারি। তো এটা আমি প্রথমে কপি এবং এডিট, মানে কপি করলাম যাতে আমি এডিট করতে পারি। আর আমি আশা করি যে আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো। কারণ কেউ যদি শুনতে সমস্যা হয় তাহলে সে কমেন্ট করে জানাতে পারে। So this lesson will cover two essential Python types, strings and dictionaries. তাহলে দুইটা আলাদা আলাদা জিনিস, স্ট্রিং এবং ডিকশনারি কিন্তু আলাদা জিনিস। এখন স্ট্রিং কি জিনিস? So one place where Python language really shines is in the manipulation of string. This section will cover some of Python's built-in string methods and formatting operation. এই যেমন ধরা যাক এই যে এক্স একটা ভেরিয়েবল, তাই না? এই ভেরিয়েবলের মধ্যে আমরা কি রেখেছি একটা স্ট্রিং। এটা হচ্ছে একটা স্ট্রিং, এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে। মোট কথা এই যে টেক্সটের মতো যে কোনো কিছু প্রোগ্রামিং এ সেটাকে বলে স্ট্রিং। আর যদি কোনো কিছু না রাখতাম এরকম, তাহলে এটা হতো একটা এমটি স্ট্রিং বা ফাঁকা স্ট্রিং। আর এখানে লিখেছে যে প্লুটো ইজ এ প্ল্যানেট। তো এটা হচ্ছে স্ট্রিং। এখন এক্স এবং ওয়াই এই দুইটা স্ট্রিং, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্স এর ক্ষেত্রে সিঙ্গেল কোট দিয়ে শুরু হয়েছে এবং সিঙ্গেল কোট দিয়ে শেষ হয়েছে, এবং ওয়াই এর ক্ষেত্রে ডবল কোট দিয়ে শুরু হয়েছে এবং ডবল কোট দিয়ে শেষ হয়েছে। তাহলে পাইথনে যে স্ট্রিং আমরা তৈরি করে যখন কোনো ভেরিয়েবলে রাখবো বা এমনিতেই স্ট্রিং তৈরি করবো, সবসময় আমরা সেটাকে একটা কোটেশনের মধ্যে রাখবো। তো যদি আমরা সিঙ্গেল কোটের মধ্যে রাখলে হয়, ডবল কোটের মধ্যে রাখলে হয়, কিন্তু যেটা করা যাবে না সেটা হচ্ছে যে ডবল কোট দিয়ে শুরু করে সিঙ্গেল কোট দিয়ে শেষ করা যাবে না, কিংবা তার উল্টো কাজটা করা যাবে না। এখন এক্স এবং ওয়াই এই দুইটা কি সমান? হ্যাঁ, এই দুইটা সমান, কারণ প্লুটো ইজ এ প্ল্যানেট এটাও যে স্ট্রিং, এই প্লুটো ইজ এ প্ল্যানেট এটা একটা স্ট্রিং, এবং এই দুইটা স্ট্রিং এর মান সমান, এই দুইটা ভেরিয়েবলের মান সমান, এই জন্য এটা ট্রু। Double quotes are convenient if your strings contains a single quote character. ধরো এই যে আমি যদি এরকম লিখতাম প্ল্যানেটস নেম, তাহলে এই যে ডবল কোটটাই সুবিধাজনক, তাহলে আমি এই ধরনের সিঙ্গেল কোট রাখতে পারি স্ট্রিং এর মধ্যে, তাই না? এই যেমন এখানে ওরা একটা উদাহরণ দেখিয়েছে যে প্লুটোস প্ল্যানেট, মাই ডগ ইজ নেমড প্লুটো। আবার আমি যদি চাই যে এই একটা জিনিস ডবল কোটের মধ্যে রাখবো, তাহলে এইভাবে করা যায়। তখন কথা হচ্ছে তাহলে কি আমি অন্যভাবে করতে পারবো না? যেমন মাই ডগ ইজ নেমড প্লুটো, এটাকে এখন যদি আমি এটাকে চাই যে না আমি এই স্ট্রিংটাকে ডবল কোটের মধ্যেই রাখবো, আবার প্লুটোর মধ্যে যেই স্ট্রিং এর ডবল কোট এটাও প্রিন্ট হবে, তাহলে আমি এই অপারেটরটা ব্যবহার করতে পারি। মানে আমি স্ল্যাশ দিয়ে দিতে পারি, তাহলে এই ক্ষেত্রে মাই ডগ ইজ নেমড প্লুটো এরকম প্রিন্ট হবে। আচ্ছা, ওরা এই যে দেখাইছে যে আমরা সিঙ্গেল কোটের মধ্যে এটা করতে পারি, স্ল্যাশ দিলে আগে, তাহলে কোটেশনটা প্রিন্ট হবে।
এখন দেখা যাক এইখানে কি করছে। এখানে দেখতে পাচ্ছি হ্যালো, তারপর স্ল্যাশ এন, তারপর ওয়ার্ল্ড। এই স্ল্যাশ এনটা হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার, অর্থাৎ এটা যখন পাবে তখন সে স্ক্রিনে পরের লাইনে চলে যাবে। যেমন এটা যদি আমরা প্রিন্ট করি হ্যালোটা, আমি দেখছি হ্যালো, হ্যালোর পরে পরের লাইনে চলে গেছে এবং পরের লাইনে গিয়ে ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। তো এটা হচ্ছে স্ল্যাশ এন। তো এরকম ট্যাব দিতে চাইলে স্ল্যাশ টি আছে, তারপর আরো বিভিন্ন রকম স্ল্যাশ আছে। আরেকটা স্ট্রিং আছে ট্রিপল কোটেড স্ট্রিং। এটা হচ্ছে আমি যদি মাল্টি লাইন স্ট্রিং রাখতে চাই, যে একাধিক লাইনে থাকবে, যেমন হ্যালো ওয়ার্ল্ড দুইটা দুই লাইনে আছে, তো সেক্ষেত্রে আমি এই ট্রিপল কোট দিয়ে শুরু করব, মানে তিনটা ডবল কোট এবং তিনটা ডবল কোট দিয়ে শেষ করব। তো এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আর আগে কি ছিল, এটা ছিল হ্যালো ওয়ার্ল্ড, দুইটা কিন্তু সমান। দেখি কারোর কোনো প্রশ্ন আছে কিনা। কারোর কোনো প্রশ্ন নাই তো। রেজনুল করিম প্রশ্ন করেছে এটা পাইথন নাকি অন্য কিছু। এটা পাইথন, এটা হচ্ছে পাইথন, মানে এটার কি জানি বলে, নোটবুক। নোটবুক ব্যবহার করে রান করতেছে, কিন্তু যে কোড সেটা পাইথনের কোড। আর ক্যান আই রেজিস্টার ফর ইট নাও, নিহান মাহমুদ। না, এই 30 ডেজের প্রোগ্রামে এখন আর রেজিস্ট্রেশন করা যাবে না, আজকে হচ্ছে ডে 6। কিন্তু যে কেউ চাইলে kaggle.com একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে কাজগুলা করতে পারে। তো তোমরা চাইলে যারা মেশিন লার্নিং এর ব্যাপারে আগ্রহী, এখানে বেশ কিছু টিউটোরিয়াল আছে, সেগুলো করতে পারো। এখন দেখো এখানে প্রিন্ট হয়েছে হ্যালো, এখানে প্রিন্ট হয়েছে ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তারপর এই প্রিন্টটাতে হ্যালোর পরে আমি এন্ড বলছি হচ্ছে একটা এই এমটি স্ট্রিং, অর্থাৎ হ্যালোর পর আর নিউ লাইনে যাবে না। তাহলে এন্ড এর ডিফল্ট ভ্যালু হচ্ছে স্ল্যাশ এন, পরের লাইনে যায়। কিন্তু এই জন্য আমি যদি এন্ড না দিতাম, ধরো জায়গায় আমি এটা দিলাম না, তাহলে হ্যালো ওয়ার্ল্ড তারপর হ্যালো প্রিন্ট হইতো আবার, আর প্লুটো এর পরে প্রিন্ট হইতো। কিন্তু আমি যেহেতু এখানে কি করছি, এন্ড দিছি, তার মানে হ্যালোর শেষে আর নিউ লাইন আসবে না, একটা এমটি স্ট্রিং আসবে, মানে হ্যালোর পর ওই জায়গায় থাকবে। তারপরের লাইনে আমি প্লুটো প্রিন্ট করছি, তো এই জন্য মানে তারপরের প্রিন্ট স্টেটমেন্টে কিন্তু সেই প্লুটোটা প্রিন্ট হয়েছে হ্যালোর পরই। তো হ্যালোর পরই এই জন্য প্লুটো প্রিন্ট হয়েছে। আর এইটা না দিলেও কিন্তু এই হ্যালো প্লুটো প্রিন্ট হইতো। তো এটার কারণটা হচ্ছে কি, এটা দেওয়ার অর্থ হচ্ছে প্লুটোর পরেও আবার এসে এখানেই অপেক্ষা করবে, অর্থাৎ পরে যদি আরেকটা কিছু লিখি তাহলে সেখান থেকে শুরু হবে। তো স্ট্রিং এর একটা মজার ব্যাপার হচ্ছে স্ট্রিং এ কিন্তু ইন্ডেক্সিং ব্যবহার করা যায়। যেমন প্ল্যানেট একটা স্ট্রিং, যেটাতে আমরা প্লুটো লিখছি। তো তোমরা যারা জানো যে প্লুটো এখন আর আসলে একটা প্ল্যানেট না, তাদের অবশ্যই এই টিউটোরিয়ালটা পড়তে একটু অস্বস্তি বোধ হতে পারে। যেন আমি বারবার পড়ছি, সম্ভবত এই কারণে করা দিছে যে তোমার মাথা যদি স্ট্রাক করে ব্যাপারটা, আরে প্লুটো তো ইয়ে না, স্ট্রিং না, তাহলে তোমার মনোযোগ থাকবে সব উল্টাপাল্টা জিনিস দেখতে। তো এই যে প্ল্যানেট হচ্ছে প্লুটো, তাহলে প্ল্যানেট জিরোতে কি থাকবে, জিরোতে থাকবে প্রথম অক্ষরটা, প্ল্যানেট ওয়ানে থাকবে দ্বিতীয় অক্ষরটা। তো এরকম আর কি। আমি যদি এখানে দেখি যে পি প্রিন্ট হয়েছে প্রথম অক্ষরটা, তাহলে এই লিস্টের যেমন স্লাইসিং করা যায়, স্ট্রিং এও স্লাইস করা যায়। তো -3 কোনটা, এটা হচ্ছে -1, -2, -3। তার মানে ইউটিও এটা প্রিন্ট হওয়ার কথা। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউটিও প্রিন্ট হয়েছে। তাহলে এই স্লাইসের প্রথম -3 কেন, প্রথমটা তো 0, আমি -1 যদি দিই তাহলে আবার এই ও থেকে শুরু হবে, -2 দিলে টি থেকে শুরু হবে, -3 দিলে ইউ থেকে শুরু হবে, মানে উল্টা দিকে যাচ্ছে। আর এই যে আমরা একটা লেন ফাংশন দিই, এটা আমাদের প্রায় লাগে, যে একটা স্ট্রিং এ কয়টা অক্ষর আছে সেটার জন্য আমরা লেন ফাংশন ব্যবহার করতে পারি। লেনের মধ্যে প্ল্যানেট স্ট্রিংটা দিলে এখানে 5 আসবে। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা কি স্ট্রিং এর উপর লুপ চালাতে পারি কিনা, সেটাও পারি। যে ফর ক্যারেক্টার ইন প্ল্যানেট কি হবে, ক্যারেক্টারের সঙ্গে আমার কি যোগ হবে, একটা আশ্চর্যবোধক চিহ্ন যোগ হবে। তো এই প্লাস চিহ্নটা কিন্তু যেহেতু এটাও স্ট্রিং এবং এইটাও স্ট্রিং, এই কারণে কি হবে যে এই দুইটা যোগ হবে, কনক্যাটানেট করবে। তো এটা যদি আমি রান করি, আমি দেখতে পাচ্ছি যে প্ল্যানেটের যতগুলা, মানে প্ল্যানেটকে, এখানে তো প্লুটোতে যে যতগুলো অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরের শেষে এই একটা আশ্চর্যবোধক চিহ্ন এবং তারপর একটা স্পেস যুক্ত হচ্ছে। এবং এটা যেহেতু একটা লিস্ট কম্প্রিহেনশনস, তোমরা আগের ক্লাস যারা করেছো জানো লিস্ট কম্প্রিহেনশনস কি জিনিস। তো এখানে আমরা দেখতেছি যে হ্যাঁ, প্রত্যেকটার পর আশ্চর্যবোধক চিহ্ন এবং একটা স্পেস। But a major way in which they differ from list is they are immutable, we can't modify them. এখন হচ্ছে আমি যদি প্লুটোর নাম চেঞ্জ করে ব্লুটো করে দিতে চাই, যে প্ল্যানেটের প্রথম অক্ষরটা আমি বি করে দিব,
তাহলে কিন্তু সেটা হবে না, কারণ আমরা এটা করার চেষ্টা করছি এবং চেষ্টা করার পর পাইথন তাতে রাজি হয় নাই। পাইথনের আপত্তি হচ্ছে এটা একটা টাইপ এরর। str অবজেক্ট, এই যে প্ল্যানেট হচ্ছে একটা স্ট্রিং টাইপের অবজেক্ট, সংক্ষেপে str অবজেক্ট, ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, মানে আমরা বিভিন্ন জিনিস অ্যাসাইন করতে পারবো না এই অবজেক্টটা তৈরি করার পর। কিন্তু আমি চাইলে কিন্তু আবার নতুন করে ইয়ে করতে পারি, যে আমি যদি চাই যে এখন আমি লিখবো যে প্ল্যানেট হচ্ছে আর্থ, সেটা কিন্তু সম্ভব। সেক্ষেত্রে আবার আমি যেটা করতেছি যে আর্থ এই স্ট্রিংটাকে প্ল্যানেটের মধ্যে অ্যাসাইন করতেছি, এখন প্ল্যানেটের মধ্যে আর্থ আছে। কিন্তু যখন প্ল্যানেটে আর্থ থাকবে তখন আমি যদি আবার বলি যে তাহলে এই আর্থের 3 নম্বর অক্ষরটা আমি চেঞ্জ করে দিব বা শেষ অক্ষরটা চেঞ্জ করে দিব, এগুলা করা যাবে না। তারপর স্ট্রিং এর অনেক মেথড আছে, মানে পাইথনে প্রচুর স্ট্রিং এর মেথড আছে, সুতরাং তোমাদের নিজে থেকে খুব বেশি কিছু কিছু করা লাগবে না। যেমন একটা মেথড আছে কি, এটা যেহেতু একটা অবজেক্ট তাই না, এটা হচ্ছে স্ট্রিং অবজেক্ট, তো স্ট্রিং ক্লাসের মধ্যে এই মেথড গুলা তৈরি করে দেওয়া আছে, জন্য এই ক্লাসের যে অবজেক্ট ওরা সবাই এই মেথড ব্যবহার করতে পারে। যেমন আমরা এখানে আপার মেথড কল করলে এটা আপার কেস, আমি যদি লোয়ার মেথড কল করি সব লোয়ার কেস। আরেকটা মজার কেস আছে, সেটা হচ্ছে মানুষের নাম যখন প্রিন্ট করি, তো তখন আমি কি করতে চাই যে এই ধরো আমার নাম তামিম শাহরিয়ার, টিটা বড় হাতের হবে এবং এসটা বড় হাতের হবে, তাইলে বোধহয় এখানে টাইটেল বলে একটা কেস থাকার কথা। হ্যাঁ, যে প্লুটো মানে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা বড় হাতের, তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। তারপরে হচ্ছে আমি সার্চিং ফর দ্য ইন্ডেক্স, ফর দ্য ফার্স্ট ইন্ডেক্স অফ এ সাবস্ট্রিং। তো আরেকটা মজার বিষয়, আমি যে ক্লেম ডট লোয়ার কল করলাম, এতে কিন্তু ক্লেমটা পরিবর্তন হয় নাই, এই লোয়ার ফাংশনটা একটা নতুন স্ট্রিং রিটার্ন করতেছে। আমি যদি এখানে পরে আরেকটা ইয়ে করি, এখন যদি আমি ওর ক্লেমটাকে প্রিন্ট করতে চাই, দেখি এখানে কি আছে, এখানে কিন্তু অরিজিনাল যে স্ট্রিংটা ছিল সেটাই আছে। তাহলে যে লোয়ার, টাইটেল, তারপর বা আপার, এই মেথড গুলা একটা নতুন স্ট্রিং রিটার্ন করে, সে কিন্তু স্ট্রিং এর ভিতরে চেঞ্জ করে না, কারণ স্ট্রিং হচ্ছে ইমিউটেবল, স্ট্রিং পরিবর্তন করা যায় না। এই জন্য আমি যদি চাই যে লোয়ার কেস করে এটা আবার ভেরিয়েবলে রাখবো, তাহলে আমার করতে হবে এরকম ক্লেম সমান ক্লেম ডট লোয়ার, তাহলে এটাকে লোয়ার কেসে পরিবর্তন করে যে নতুন স্ট্রিংটা সেইটা আমি এই ক্লেমের মধ্যে রাখতেছি। তো এই কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে এই ক্লেম ডট লোয়ার করলে সে কিন্তু আসলে ক্লেম যে স্ট্রিংটা ছিল তার ভিতরে কোনো চেঞ্জ করে না, সে একটা নতুন স্ট্রিং তৈরি করে করে সেটা ক্লেমের মধ্যে পাঠায়। এবং তোমরা যারা টাইম কমপ্লেক্সিটির সঙ্গে পরিচিত, তাহলে তোমরা বলতে পারো বা ধারণা করার চেষ্টা করতে পারো যে যে লোয়ার, আপার এসবের টাইম কমপ্লেক্সিটি কত, তাই না? এটা ইন্ডেক্স হচ্ছে কি, সার্চিং ফর দ্য ফার্স্ট ইন্ডেক্স অফ এ সাবস্ট্রিং, PLAN, এটার ইন্ডেক্স, এই যে সাবস্ট্রিংটা, এটা ক্লেইমের মধ্যে কোন জায়গা থেকে শুরু হয়েছে, এটা 11তম ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, তো এটা হচ্ছে ইন্ডেক্স। তাহলে যদি এটা কখনো না শুরু হয়, কারণ আমি যদি বলি PQR, এটা কোন জায়গা থেকে শুরু হয়েছে, আসলে তো এটার ভিতর PQR বলে কিছু নাই, তাহলে সে কি করবে, সাবস্ট্রিং নট ফাউন্ড, মানে এই সাবস্ট্রিংটা সে পাওয়া যায় নাই, তখন সে ভ্যালু এরর দিবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ক্লেমস ডট স্টার্টস উইথ প্ল্যানেট, সে কি প্ল্যানেট দিয়ে স্টার্ট হয় কিনা, তো প্ল্যানেট কি ছিল, প্লুটো, আর আমার ক্লেমটা কি ছিল, প্লুটো ইজ এ প্ল্যানেট, তাহলে এটা হচ্ছে ট্রু, যে হ্যাঁ এটা দিয়ে শুরু হয়েছে। তো স্টার্ট সুইচ যেমন আছে, এরকম এন্ড সুইচও আছে, কারণ আমার ওই ক্লেমটা কি ছিল, প্লুটো ইজ এ প্ল্যানেট, কিন্তু ক্লেম ডট এন্ড সুইচ ডুয়ার্ফ প্ল্যানেট, মানে এই এটা কি একটা ডুয়ার্ফ প্ল্যানেট কিনা, এটা মানে ক্লেম সেন্টেন্সটা বা ক্লেম স্ট্রিংটা কি এটা দিয়ে শেষ হয়েছে কিনা, এটা দিয়ে শেষ হয় নাই, তাহলে এটা কি বলবে, ফলস। তো এই হচ্ছে স্ট্রিং এর বেশ কিছু মজার আমরা দেখলাম ব্যবহার, এগুলো আসলে মুখস্থ করার কিছু নাই, প্র্যাকটিস করতে করতেই শেখা হবে। তো আমি একটু আবার দেখি তোমাদের কোনো কমেন্ট টমেন্ট আছে কিনা। এমএল এর ফিউচার কি, এমএল এর ফিউচার খুবই ভালো। ভিডিওগুলো কি ইউটিউবে আপলোড করা হবে? হ্যাঁ, ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করা অলরেডি 5টা করা আছে, এটাও করা হবে। লিস্টে -3 দিলে তো শুধু -u প্রিন্ট হতো, এখানে লাস্ট থেকে 3 পর্যন্ত প্রিন্ট হলো কেন, সুমন হাসানের প্রশ্ন। কিন্তু এখানে তো আমরা -3 দেই নাই, আমরা -3 এর পর একটা কোলন দিছি, অর্থাৎ -3 থেকে শেষ পর্যন্ত। শুধু যদি আমি -3 দিতাম, অবশ্যই ইউ প্রিন্ট হইতো এখানে। উম, আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে আপাতত কমেন্ট। তো তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, আমি এখন আর একটু আগাই। সো গোয়িং বিটুইন স্ট্রিংস এন্ড লিস্ট, স্প্লিট এন্ড জয়েন, আমরা অনেক সময় দেখব যে আমাদের লিস্ট থেকে স্ট্রিং এ রূপান্তর করতে হতে পারে, আবার একটা
স্ট্রিং কে লিস্টে রূপান্তর করতে হতে পারে। তো এই যে সেই কাজটা কিভাবে করা হয়, যেমন ক্লেম, এটার প্রত্যেকটা ওয়ার্ডকে যদি আমি আলাদা করে রাখতে একটা লিস্টে রাখতে চাই, তাহলে ক্লেম ডট স্প্লিট, তখন সে কি করে, প্লুটো ইজ আ প্ল্যানেট, অর্থাৎ এই প্রত্যেকটা অক্ষরকে সে কি করলো, আলাদা করে, এই প্রত্যেকটা শব্দকে আলাদা করে রাখলো। এবং কিভাবে সে আলাদা করলো, সে কিভাবে বুঝলো যে আলাদা করতে হবে? বাই ডিফল্ট সে আসলে আলাদা করছে হচ্ছে স্পেস ক্যারেক্টার দিয়ে। কিন্তু অনেক সময় আমার এরকম থাকতে পারে যে একটা ডেট স্ট্রিং, তাই না, 1956 সালের জানুয়ারি মাসের 31 তারিখ। তো আমি চাই যে এখানে যে তারিখটা দেয়া আছে একটা স্ট্রিং হিসাবে, আমি চাই এটা 3টা ভেরিয়েবলে রাখবো। প্রথমটা রাখবো হচ্ছে ইয়ার রাখবো এখানে, তারপর রাখবো মান্থ, তারপর রাখবো ডে। তো ইয়ার মান্থ ডে, তো এই ডেট str ডট স্প্লিট, এবং এটাকে আমি যদি শুধু স্প্লিট কল করতাম, তাহলে কিন্তু সমস্যা হয়ে গেছে। কেন সমস্যা হইলো? যে নট এনাফ ভ্যালুস টু আনপ্যাক। তো এই এররটার অর্থ হয়তো তোমরা এখনই বুঝতেছো না। এই এররটা নিয়ে দেখি একটু আলোচনা করি। তার আগে বলি যে স্প্লিট হচ্ছে, আমি এখন বললাম যে তুমি এই ড্যাশ সাইন দিয়ে স্প্লিট করো, তখন আমি দেখতেছি ইয়ার মান্থ ডে সব চলে আসছে ঠিক মতো। এখানে আমি যদি প্রিন্ট করতে চাই, তাহলে এখানে আমি প্রিন্ট করতে পারতেছি। তো এইটা আসলে কি করে, এই যে স্প্লিটটা কি রিটার্ন করে? তো আমি একটু ইয়ে করি, হেল্প str.split, মানে স্ট্রিং ক্লাসের যে স্প্লিট, সেটা কি জিনিস? রিটার্নস আ লিস্ট অফ ওয়ার্ডস ইন দ্য স্ট্রিং, একটা লিস্ট রিটার্ন করবে এবং ওয়ার্ড, এই যে, আর সেপারেটর হচ্ছে কি নান। আর এখানে আমি অন্য যেটা যদি পাঠাই তাহলে তো ভালো, ইউজিং সেপ অ্যাজ এ ডেলিমিটার স্ট্রিং, ডেলিমিটার মানে যেটা দিয়ে পৃথক করা হয়। পরে কি আছে, ম্যাক্স স্প্লিট, ম্যাক্সিমাম নাম্বার স্প্লিট টু ডু, -1 দিলে নো লিমিট। আবার কয়টা স্প্লিট করতে পারবো সেটাও ম্যাক্স স্প্লিটে দেওয়া যায়। তো এটা হচ্ছে কোনো ফাংশন যদি আমি না জানি, আমি তখন হেল্প করে দেখতে পারি ফাংশনটা কিভাবে ব্যবহার করতে হয়। আর অবশ্যই আমরা ইন্টারনেট থাকলে তো কম্পিউটারে গুগলও করতে পারি, তো এটা আরো দ্রুত করা যায় আর কি। তো আমরা কি জানি বলতেছিলাম যে, আচ্ছা এখন ধরা যাক এইটা নাই, আমার আমার এখানে এক্স, এবং আমি এখানে প্রিন্ট করতে চাই এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই স্প্লিটটা একটা লিস্ট রিটার্ন করছে। লিস্টের মধ্যে 3টা জিনিস আছে। প্রথম জিনিসটা হচ্ছে এই 3টা জিনিসের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ। যেহেতু এই ড্যাশ 2টা আছে, তার মানে এখানে মোট 3টা জিনিস আছে। আর আমি যদি বলতাম যে না, স্প্লিটে কিছু দিলাম না, তখন সে কি করলো, তখন সে পুরাটাকেই একটা স্ট্রিং হিসাবে রিটার্ন করলো। তো পুরোটাকে যেহেতু এক্সট্রা একটা স্ট্রিং হিসেবে রিটার্ন করছে, আমি যদি এখন এইটাকে এই এক্স ওয়াই এর মধ্যে রাখতে চাই, তো এক্স এর মধ্যে তো সে চলে আসবে এইটা, ওয়াই এর মধ্যে তো কিছু আসবে না। তো কিন্তু এরকম করার মানে হচ্ছে যে এখানে যেটা আছে, যেই লিস্ট অথবা টাপল থাকবে, সেটাকে আনপ্যাক করতে হবে। আনপ্যাক করে প্রথমটা প্রথম ভেরিয়েবল অ্যাসাইন করতে হবে, দ্বিতীয়টা দ্বিতীয় ভেরিয়েবল অ্যাসাইন করতে হবে। তো এটা যখন সে করতে পারে না, তখনই বলে নট এনাফ ভ্যালুস টু আনপ্যাক, যে এই ডান পক্ষে যথেষ্ট সংখ্যক ভ্যালু নাই এটা আনপ্যাক করার মতো। কিন্তু আমার যদি এরকম হইতো যে এই, আমরা তো জানি যে এখানে কোনো সমস্যা নাই, তাই না, কিন্তু আমি যদি ডেটা না দেই, তাহলে টু মেনি ভ্যালুস টু আনপ্যাক, মানে আমরা আশা করতেছি এখানে 2টা ভ্যালু, আমরা এক্সপেক্ট করছি 2, এই জন্য ইয়ার মান দিছে, কিন্তু সে আরো বেশি জিনিস আনপ্যাক করে দিছে। অর্থাৎ তাহলে এখানে আমি যতটা পাবো, আমার কিন্তু বাম দিকে ততটা ভেরিয়েবল রাখতে হবে। আর যদি আমার একটা লিস্ট রাখলে হয়, তাহলে আমি যে কোনো একটা লিস্টও এখানে রাখতে পারি। তো আমরা আবার অরিজিনাল ইয়েতে যাই। তো ইয়ার মান পেয়ে গেলাম। এখন এটাকে আমি চাই যে না, এই যে 1956 এটাকে ড্যাশ ড্যাশ না করে যে স্ল্যাশ ইউজ করবো, আমরা সাধারণত যেভাবে তারিখ লিখি। তাহলে আমি যেটা করতে পারি যে এইটা দিয়ে আমরা জয়েন করব এই লিস্টটাকে। এটা তো এখন একটা লিস্ট, তাই না, যে তৃতীয় বন্ধনী বা থার্ড স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যে আমরা 3টা জিনিস রাখলাম, এটা একটা লিস্ট। প্রথমে আছে মান্থ, তারপর আছে ডে, তারপর আছে ইয়ার, এবং এটাকে আমরা জয়েন করবো হচ্ছে স্ল্যাশ দিয়ে। অর্থাৎ প্রথমে আসবে 01/31/1956। তো এটা আমরা করতে পারি।
তো এরকম চলে আসলো, অর্থাৎ আমরা লিস্ট থেকে স্ট্রিং এও নিতে পারি জয়েন ব্যবহার করে, আর স্প্লিট ব্যবহার করে স্ট্রিং থেকে লিস্টে নিতে পারি। আবার আরেকটা মজা, ইয়েস উই ক্যান পুট ইউনিকোড ক্যারেক্টার্স রাইট ইন আওয়ার স্ট্রিং লিটারালস। তো পাইথন কিন্তু ইউনিকোড সাপোর্ট করে, তো এই ইউনিকোড যেহেতু সাপোর্ট করে তাহলে এই যে এই জিনিসটা আমরা মাঝখান দিয়ে দিতে পারি। তো প্লুটো ইজ আ প্ল্যানেট, তো এটা দিয়ে এখানে যেই এই জিনিসটা কি, এই জিনিসটা তো হচ্ছে একটা লিস্ট, তাই না? এখানে লিস্ট কম্প্রিহেনশনস ব্যবহার করা হয়েছে। লিস্ট কম্প্রিহেনশনস কিন্তু পাইথন প্রোগ্রামার খুব বেশি ব্যবহার করে, তো এটা দেখে অভ্যস্ত হতে হবে এবং নিজেরা যখন পারি সিম্পল জায়গায় এটা ব্যবহার করতে হবে। যে প্রত্যেকটা ওয়ার্ডটাকে কি করতেছি আমরা আপার কেসে নিয়ে একটা লিস্ট তৈরি করতেছি, পরে এই লিস্টের প্রত্যেকটা আইটেমকে আমি জয়েন করতেছি এটা দিয়ে, তাহলে এইভাবে জয়েন হয়ে গেল। তারপরে আমরা স্ট্রিং কনক্যাটেনেট করতে পারি যোগ দিয়ে, যোগ চিহ্ন দিয়ে কনক্যাটেনেট করতে পারি, যে প্ল্যানেট উই মিস ইউ, প্লুটো উই মিস ইউ, কারণ প্লুটো তো নাই এখন আর সৌরজগতে, মানে এটাকে গ্রহ হিসেবে ধরা হয় না। So if we want to throw in any non-string objects, we have to carefully call str on them first. যেমন পজিশন হচ্ছে 9, এটা কি? এটা হচ্ছে একটা ইন্টিজার। এটা যদি আমি রান করি আমি একটা এরর পাচ্ছি, টাইপ এরর, ক্যান অনলি কনকেটেনেট str টু str। তো এটা একটা স্ট্রিং, এটার সাথে যোগ করলো কাকে? এটাকে বলে স্ট্রিং কনকেটেনেশন করা, মানে যুক্ত করা। তারপরে যোগ করলো পজিশনকে, কিন্তু পজিশন তো একটা সংখ্যা, সুতরাং তাহলে হবে না, তাহলে এটা কি করতে হবে? এটারে str দিয়ে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। তাহলে এটা যদি একটা ইন্টিজার হয়, এটাকে যদি আমার স্ট্রিং এ কনভার্ট করতে হয়, তাহলে আমি str দিয়ে কল করব, এবং কল করে আমি এখন এটা রান দিলাম, প্লুটো উইল বি অলওয়েজ 9th প্ল্যানেট টু মি। তো ঠিক আছে, এই str-টা এটা দিয়ে আমরা কি করতে পারি, এখানে এই ক্ষেত্রে ইন্টিজারকে আমরা স্ট্রিং এ কনভার্ট করলাম। আবার এই যে এইরকম ভাবে কনকেটানেট করে করে করাটা একটু বিরক্তিকর, পেইনফুল, এবং আমি যদি কোড পড়তেও যাই তাহলেও সমস্যা। এবং আরো যেটা সমস্যা, প্রায় আমরা হয়তো ভুলে যাব, আমি এখানে লিখছি কিন্তু আমি এখানে str করতে ভুলে গেছি, তো এটা রান করার সময় ধরা পড়বে, তাই না? তো পাইথনে আরেকটা মজার জিনিস আছে, ইন্টারেস্টিং জিনিস, ফরম্যাট। সেটা হচ্ছে কি, যেসব যেসব জায়গায় আমার ভেরিয়েবল আছে সেসব সেসব জায়গায় আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব, মানে কার্লি ব্রেসেস বলে এটাকে, ইংরেজিতে বলে কার্লি ব্রেসেস, বাংলায় আমরা বলি দ্বিতীয় বন্ধনী। এই কার্লি মানে কি, এই ঢেউ খেলানো, এই জন্য বলে কার্লি। তাহলে এখানে একটা জিনিস আসবে, তারপর ইউ উইল অলওয়েজ বি দা, এখানে একটা জিনিস আসবে, তার মানে দুইটা ভেরিয়েবল আছে এখানে। তো এই ভেরিয়েবলের জায়গায় আমরা এইভাবে দিয়ে গেলাম, তারপরে স্ট্রিংটা যখন শেষ হবে তারপর ডট দিতে হবে, কারণ এই ফরম্যাটটা হচ্ছে স্ট্রিং ক্লাসের একটা মেথড। এবং ফরম্যাটের পর সিরিয়াল অনুযায়ী আমি যে প্ল্যানেট পজিশন দিয়ে গেলাম, তাহলে এখানে চলে আসবে প্ল্যানেট, এখানে চলে আসবে পজিশন। কিন্তু আমি যদি আবার ভুল করে আগে পজিশন পরে প্ল্যানেট দিই, তাহলে এখানে আসবে পজিশন, তারপর এখানে আসবে প্ল্যানেট। তো ফরম্যাটটা ব্যবহার করা জরুরি। নতুন যারা প্রোগ্রামিং করে ওরা সাধারণত এইভাবে কাজ করে, কিন্তু একটু মোটামুটি যখনই তুমি নভিস থেকে পরের লেভেলে চলে যাবা তখন বোঝা যাবে যে তুমি যদি আসলে ফরম্যাট ব্যবহার করো। কিন্তু অনেক সময় শুধু দুইটা স্ট্রিং যখন আমি যোগ করবো, দেন ইটস অল রাইট, যে আমি দুইটা স্ট্রিং যোগ চিহ্ন দিয়ে কনক্যাটেনেট করে দিচ্ছি। কিন্তু এই ধরনের বেলায়, এই ধরনের এইসব ক্ষেত্রে ফরম্যাট ব্যবহার করাটাই ভালো। যে এখানে একটা সুন্দর ফরম্যাট ব্যবহার করলে আরেকটা ইয়ে আছে, এখানে কিন্তু আমার এটাকে str এ কনভার্ট করতে হয় না, এটা পাইথন নিজ দায়িত্বে করে নিচ্ছে। তো এইটা আমার একটা সুবিধা, ঠিক আছে, যে আমার এখানে কিন্তু str এ কনভার্ট করতে হয় নাই, কিন্তু আমি এখানে 9th পেয়ে গেছি। তো এখানে কি, যে প্লুটো ওয়েজ অ্যাবাউট 1.3 e to the power plus 22 kilograms, 0.218% of Earth's mass। এখন এই যে প্লুটো, এটা একটা ভেরিয়েবল, ওয়েটস অ্যাবাউট কত কিলোগ্রাম, সেটা কিন্তু এখানে চলে আসছে 2 ডেসিমাল পয়েন্ট, তারপরে মানে 1.3, এখানে কিলোগ্রামস এর পরে আবার কি আছে, এই কত পার্সেন্ট, এখানে দশমিকের পর 3 ঘর এবং তারপর পার্সেন্ট সাইন হবে। তারপর ইট ইজ হোম টু এত প্লুটোনিয়ান্স, মানে কত তো এখানে হচ্ছে পপুলেশনটা যাবে এখানে, এই যে ম্যাসকে 8 মাস দিয়ে ভাগ দিলে কত সেটা আসবে এখানে, প্লুটো ম্যাসটা আসবে হচ্ছে এখানে, আর প্ল্যানেটটা আসবে হচ্ছে এখানে। তো এই ভেরিয়েবল গুলো আগে এখানে ডিক্লেয়ার করা আছে, আর প্ল্যানেটটা আগেই ডিক্লেয়ার করা হয়েছে। তো এই ফরম্যাটের সিরিয়াল অনুযায়ী এখানে আসবে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর উদাহরণ, যে অনেক সময় আমার এরকম দরকার হয়, তাই না, যে 52,910,3
390 এবং আমি চাই যে এই যে কমা কমা দিয়ে আলাদা হবে, তো এজন্য কিন্তু ওরা এখানে কি করছে, এই চিহ্নটা ব্যবহার করছে যে এই কোলনের পর কমা, তাহলে এই যে কমা ফরম্যাটে আসছে। আবার এখানে কোলনের পর হচ্ছে কি 0.3%, অর্থাৎ দশমিকের পর 3, তার 3টা ঘর বসবে, তারপর আবার পার্সেন্ট সাইন বসবে। কিন্তু আমার মনে হয় এটা পার্সেন্ট সাইন হলে তো এটা কি 100 দিয়ে গুণ করার উচিত ছিল না? তারপর এখানে আবার কি 0.2, তো এখানে 1.3, অর্থাৎ দশমিকের পর সর্বোচ্চ 2 ঘর আসবে, তারপর e⁻+22, তো সে অটোমেটিক কিন্তু এটাকে করে নিছে, তাই না? কারণ এটা কি, দ্বিতীয় জিনিসটা কি ছিল, প্লুটো মাস হচ্ছে এত, 1.303 ইন্টু 10⁻22। তো এইভাবে আমরা এই ফরম্যাট ব্যবহার করার এই হচ্ছে সুবিধা। তো আরেকটা মনে হয় উদাহরণ আছে। আবার রেফারিং টু ফরম্যাট আর্গুমেন্টস বা ইন্ডেক্স স্টার্টিং ফ্রম 0, প্লুটো ইজ এ, আমরা চাইলে এখানে যেমন মোটামুটি খালি রাখছে যদি কোনো ফরম্যাটিং করতে না চায়, আর এখানে ফরম্যাট দিছে, তো এখানে আমরা যেটা করতে পারি যে আমি যদি চাই যে একটা জিনিস একাধিকবার আসবে, তাহলে তো আমার এখানে কি লিখতে হবে, আমি যদি এখানেও চাইতাম যে এখানেও প্ল্যানেট আসুক, তাহলে আমার এখানে যেটা লিখতে হবে, প্রথমে হচ্ছে প্ল্যানেট, তারপর আমার আবার লিখতে হবে প্ল্যানেট, যে প্লুটো ওয়েস প্লুটো আমি যদি এখানে চাই। তো এই কাজটা অ্যাভয়েড করা যায় হচ্ছে ইন্ডেক্স ব্যবহার করলে, যে আমি ফরম্যাটে প্ল্যানেট দিলাম আর ডোয়ার্ফ প্ল্যানেট লিখলাম, তারপর আমার যে স্ট্রিং এখানে এই ইন্ডেক্স 0-র জায়গায় আসবে হচ্ছে প্ল্যানেট, তারপর এখানে আসবে হচ্ছে ডোয়ার্ফ প্ল্যানেট, এরপর এখানে আবার আসবে প্ল্যানেট, তারপর আসবে ডোয়ার্ফ প্ল্যানেট। তো এটাকে যদি আমি রান করি, এই যে প্লুটো যে প্ল্যানেট, নো ইটস ডোয়ার্ফ প্ল্যানেট, প্ল্যানেট ডোয়ার্ফ প্ল্যানেট, তাহলে আমরা চাইলে ইন্ডেক্স ব্যবহার করতে পারি। 0 মানে হচ্ছে প্রথমটা ফরম্যাটে যেই সিরিয়ালে আসবে, তারপরে 1 মানে হচ্ছে দ্বিতীয়টা। তো এই গেল স্ট্রিং। তো আশা করি তোমরা যারা নতুন তারা আনন্দিত হয়েছো বা চমৎকৃত হয়েছো পাইথনে স্ট্রিং এত সহজে এত কিছু করে ফেলা যায় এটা দেখে। আর যারা বুঝতে পারছো না তারা আসলে একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবা, এটা নিজে নিজে আরেকবার প্র্যাকটিস করতে পারো। তারপর এমডি রাশেদুল ইসলাম মামুন প্রশ্ন করেছে, স্যার স্ট্রিপ কি কাজ করে? স্ট্রিং এর একটা মেথড আছে তাই না? তো স্ট্রিপ কি কাজ করে এটা আমরা দেখতে পারি হচ্ছে ওই, আমি একটু আগে দেখিয়েছিলাম তাই না, যে তুমি যদি কোনো কিছু না জানো তাহলে কি করবা, হেল্প str.strip, সেটা হচ্ছে পরের স্পেস ক্যারেক্টার গুলাকে রিটার্ন এ কপি অফ দ্য স্ট্রিং উইথ লিডিং এন্ড ট্রেইলিং হোয়াইট স্পেসেস রিমুভড, মানে একটা স্ট্রিং এর শুরুতে যদি কিছু হোয়াইট স্পেস থাকে এবং শেষের কিছু হোয়াইট স্পেস থাকে, সেগুলাকে বাদ দিয়ে স্ট্রিংটা রিটার্ন করে। এখন আসো ডিকশনারি। ডিকশনারিজ আর বিল্ট ইন পাইথন ডেটা স্ট্রাকচার ফর ম্যাপিং কি টু ভ্যালুজ। এই যেমন এটা একটা ডিকশনারি, ডিকশনারি আসলে আমরা এই দ্বিতীয় বন্ধনী দিয়ে লিখি বা কার্লি ব্রেসেস দিয়ে, সেটও পাইথনে কার্লি ব্রেসেস দিয়ে লেখে। আর ডিকশনারি যে কি ভ্যালু আকারে লেখা হয়, মানে প্রথমে একটা কি থাকবে, তারপর একটা কোলন থাকবে, তারপর থাকবে হচ্ছে মানটা, নাম্বারস 1 2 3। তোমরা যারা ডেটা স্ট্রাকচারের সঙ্গে পরিচিত, হ্যাশ টেবিল জানো, তো ডিকশনারি আসলে হ্যাশ টেবিল ব্যবহার করি তৈরি করা। তো এটা আমরা কিভাবে ব্যবহার করব, এটার ইন্ডেক্স কিন্তু 0 1 2 এরকম ইন্ডেক্স না, এখানে যে যে কিটা আমরা ব্যবহার করেছি এই কিটাই হচ্ছে ইন্ডেক্স। এই যেমন এখানে আমি যদি এটাকে একবার চালাই, তাহলে তো এখানে চালাইলাম, তারপর নাম্বারস 1 করলে 1 প্রিন্ট হবে, পরে আমি যদি বলি নাম্বারস এখানে 3, তাহলে 3 প্রিন্ট হবে। অর্থাৎ এই কি গুলো আমরা ব্যবহার করে ভ্যালু পেতে পারি যে কোন কিসের মধ্যে কি আছে আর কি। তো এটাকে তোমরা চিন্তা করতে পারো যে ডিকশনারিটা একটা বাক্সের মতো, যে বাক্সের একটা নাম আছে, তো এই বাক্সে কি আছে, এই বাক্সে কি আছে, এবং ডিকশনারির মধ্যে যে আমি যেটা রাখবো ভ্যালু হিসাবে, সেটা যে সবসময় একটা ভেরিয়েবল হতে হবে বা একটা সংখ্যা বা একটা স্ট্রিং সেরকম কিছু না। এটাও চাইলে আরেকটা লিস্ট হতে পারে, আরেকটা ডিকশনারি হতে পারে, মানে যে কোনো অবজেক্ট এখানে হওয়া সম্ভব। আবার আমি যদি বলি ডিকশনারিতে নতুন একটা জিনিস যোগ করতে চাই, যে নাম্বার তো আমার এখানে 1 2 3 আছে, আমি 11 যোগ করতে চাই, তাহলে আমি এরকম এইভাবে করতে পারি। তাহলে এটা করার পর আমার ডিকশনারিটা হচ্ছে ওই যে 1 2 3 11। আবার আমি ডিকশনারির মধ্যে একটা জিনিস চেঞ্জও করে দিতে পারি, যেমন লিস্টের মধ্যে আর টাপলের মধ্যে কিন্তু চেঞ্জ, সরি লিস্ট না, স্ট্রিং এর মধ্যে আর টাপলের মধ্যে চেঞ্জ করা যায় না, কারণ এগুলো হচ্ছে ইমিউটেবল। কিন্তু ডিকশনারিতে আমি চেঞ্জ করতে পারি। আবার কিসে চেঞ্জ করতে পারি, লিস্টের মধ্যে চেঞ্জ করতে পারি। যেমন নাম্বার 1-এ আমি এখন দিয়ে দিছি প্লুটো,
তাহলে 1 এর জায়গায় আছে প্লুটো, 2 এর জায়গায় আছে 2, 3 এর জায়গায় 3, 11 এর জায়গায় 11। তো এইভাবে চেঞ্জ করা যায়। এখানে আমরা আরেকটা ডিকশনারি দেখতে পাচ্ছি যে মার্কারি, ভেনাস, আর্থ মানে সবগুলা গ্রহ, সরি এটা দেখতে পাচ্ছি সেটা লিস্ট। এই লিস্ট থেকে কি করতেছে, এই একটা ডিকশনারি তৈরি করতেছে। এই লিস্ট কম্প্রিহেনশনের মতো ডিকশনারি কম্প্রিহেনশন বলেও আছে। ফর প্ল্যানেট ইন প্ল্যানেটস, প্ল্যানেট তারপরে যে কোলন প্ল্যানেট জিরো। তো এই প্ল্যানেট জিরোটা কি, এই প্ল্যানেট প্রত্যেকটা প্ল্যানেটের প্রথম অক্ষরটা, তাই না? তাহলে প্ল্যানেট টু ইনিশিয়াল এটা আসলে কি তৈরি হলো, একটা ডিকশনারি তৈরি হলো যেটার কি হচ্ছে প্রত্যেকটা গ্রহের নাম, আর ভ্যালু হচ্ছে তার ইনিশিয়াল অর্থাৎ আদ্যক্ষর অথবা বাংলায় প্রথম অক্ষর। আদ্যক্ষরও বাংলা শব্দ, কিন্তু আমাদের বেশি পরিচিত শব্দ না আর কি, এই জন্য মাঝে মধ্যে বাংলারও বাংলা বলতে হয়। তারপরে ইন অপারেটর টেলস আস ওয়েদার সামথিং ইজ এ কি ইন দ্য ডিকশনারি, যেমন স্যাটার্ন ইন প্ল্যানেট টু ইনিশিয়াল। স্যাটার্ন কি আছে, হ্যাঁ এটা কিন্তু ভ্যালুর মধ্যে না, এটা কিন্তু কি এর মধ্যে, কারণ এখন বুঝেন ভ্যালুর মধ্যে তো এস আছে। তাহলে আমি যদি বলি এস, এস ফলস, কারণ সে কিন্তু আসলে ভ্যালুতে খুঁজে না। আমি যখন ইন অপারেটর ব্যবহার করি ডিকশনারিতে তখন সেটা খুঁজবে কোথায়, তখন সেইটা খুঁজে কেবল কি এর মধ্যে, যেমন স্যাটার্ন ইন প্ল্যানেট টু ইনিশিয়াল ট্রু। আবার এই যে একটা হাবিজাবি লিখছে, এটা কি আছে, নাই, ফলস। এইবার আসো, আমি লুপ চালাবো কিভাবে। ফর লুপ ওভার আ ডিকশনারি উইল লুপ ওভার ইটস কিজ। তাহলে আমি যদি বলি ফর কে ইন নাম্বারস, আমি নাম্বারসটা যদি একটা লিস্ট হইতো তাহলে তো একটা একটা করে লিস্টের আইটেম চলে আসতো কে এর মধ্যে। আর যদি নাম্বারটা ডিকশনারি হয় তাহলে কে এর মধ্যে আসবে হচ্ছে এটার কি গুলা, আর কে এর মধ্যে আসবে কি। আর আমি যদি ভ্যালুটা পেতে চাই তাহলে আমি লিখবো নাম্বারস তারপর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওই কি এর ভ্যালু। এবং আমি এইভাবে প্রিন্ট করছি, প্রিন্ট করার ফলে আমরা কি লিখলাম, 1 সমান প্লুটো যে সমান সাইন আছে 2, 3, 11। অর্থাৎ এইভাবে আমি ফর লুপ চালাতে পারি আর কি। এখানে আরেকটা কোড দেখতেছি, এটা কি করতেছে, প্ল্যানেট টু ইনিশিয়াল ডট ভ্যালুজ। এটা যদি করি আমি আমি শুধু ভ্যালু গুলা পাবো, তারপর এটাকে আমি সর্ট করতেছি, সর্ট করে আবার এই জয়েন করতেছে কি দিয়ে, একটা স্পেস দিয়ে। অর্থাৎ এই যে আমি প্রত্যেকটা ইনিশিয়ালকে একটা স্পেস দিয়ে যুক্ত করলাম। তো ইনিশিয়াল গুলো আমি কিভাবে পেলাম, কারণ এটা তো একটা ডিকশনারি। তো ডিকশনারি ডট ভ্যালুজ হচ্ছে দিয়ে আমি ডিকশনারি এটা পেতে পারি, যে ডিকশনারির ভ্যালু গুলা। যেমন আমি যদি এখানে একটা নতুন সেল খুলি, নাম্বারস কিজ, আমি পাচ্ছি ডিকশনারি কি কি 1, 2, 3, 11। আর আমি যদি বলি ভ্যালুজ, যে প্লুটো 2, 3, 11, এবং এগুলোর উপর কিন্তু আমি লুপ চালাতে পারি। এটার আমি সর্ট করতে পারি, যেমন সর্টেড মেথড দিয়ে এখানে সর্ট করা হয়েছে, এবং তারপর আবার একটা স্পেস দিয়ে জয়েন করে দেওয়া হয়েছে। তারপর এখানে কি বললো, আরেকটা হচ্ছে কি, দ্য ভেরি ইউজফুল dict ডট আইটেমস মেথড লেটস আস ইটারেট ওভার দ্য কিজ এন্ড দ্য ভ্যালুজ অফ এ ডিকশনারি সাইমালটেনিয়াসলি। তাইলে আমি যদি চাই যে কি এবং ভ্যালু এই দুইটাই আমার দরকার লুপের মধ্যে, কারণ শুধু এখানে যে লুপটা, এখানে তো শুধু কিটা আসবে তাই না, যদি আমি এটা একটা ডিকশনারি হয়। আর এইখানে হচ্ছে আমি চাই যে ফর প্ল্যানেট কমা ইনিশিয়াল, অর্থাৎ প্ল্যানেটও আসবে আমার ইনিশিয়ালও আসবে, মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। এখানে আমরা কে ভি ইউজ করতে পারি, বা যে কোনো দুইটা ভেরিয়েবল ইউজ করতে পারি, যে কোনো নাম দিলেই হবে। তো এখানে ওর নাম হচ্ছে প্ল্যানেট ইনিশিয়ালস, আর প্ল্যানেট টু ইনিশিয়াল এটা হচ্ছে ডিকশনারি ডট আইটেমস। ডট আইটেমস যদি বলি, তখন যদি সেটার আমি লুপ ওভার করি বা ইটারেট করি, তখন আমার প্রথমে প্ল্যানেট আসবে, তারপর ইনিশিয়াল আসবে। তারপরে এখানে যদি এটা বিগিনস উইথ প্ল্যানেট ডট রাইট জাস্টিফাইড, তো আর জাস্ট এটা আবার একটা কি, এটা হচ্ছে একটা স্ট্রিং এর মেথড, রাইট জাস্টিফাই করবে। এটা কিভাবে করে স্ক্রিনে চেহারা দেখলেই বুঝবা, যে এখানে দেখো যে এই যে মার্কারি, ভেনাস, আর্থ, মার্স এগুলো যে শেষ হয়েছে, এখানে কিন্তু জাস্টিফাইড, কিন্তু লেফট জাস্টিফাইড না, বিগিনস উইথ এম। তো এইটা করে হচ্ছে আর জাস্ট 10, 10 ঘর। তো ফরম্যাটে ইনিশিয়াল আমরা পরে প্রিন্ট করলাম এখানে, আর এই ইনিশিয়ালের মধ্যে আমরা আবার এটা ডবল কোটের ভিতরে রাখছি আর কি। তো এইভাবে আমরা প্ল্যানেট এবং ইনিশিয়াল অর্থাৎ কি এবং ভ্যালু দুইটাই পেতে পারি ডট আইটেমস ব্যবহার করে। এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস, এটা লাগে। আর যদি কারোর ডিকশনারি সম্পর্কে আরো জানতে চাও তাহলে তোমরা অবশ্যই হেল্প ডিক্ট করে নিবা, অথবা গুগলে পাইথনের যে অফিসিয়াল ডকুমেন্টেশন সেখানে ডিকশনারিটা শিখে নিবা। অর্থাৎ যে ডিকশনারি কিন্তু শিখতেই হবে, এটা খুবই দরকারি একটা ডেটা স্ট্রাকচার। এখন আমরা এক্সারসাইজ করব,
এক্সারসাইজের সেটআপটা আমরা চালু করে দিই এবং দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। তোমাদের কোনো প্রশ্ন নাই তো এখন পর্যন্ত আমি যেসব কাজ করেছি এইসব নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে সেটা জানাতে পারো, আর প্রশ্ন না থাকলে আমি এগিয়ে যাই, একটু পরে আমি আবার চেক করব। তো এই কাজটা করতে একটু টাইম লাগে। হ্যাঁ হয়েছে, সেটআপ কমপ্লিট। এই সেটআপ হচ্ছে ওদের এক্সারসাইজের সেটআপ। এখন আমার কি করতে হবে, লেটস স্টার্ট উইথ এ স্ট্রিং lightning round to warm up. What are the lengths of the string below? For each of the 5 strings below, predict what length would return then when pass the string. Use a variable length to record your answer, then run. So এইটা যে একটা স্ট্রিং, এটা লেন্থ কত? স্ট্রিং এর লেন্থ মানে হচ্ছে স্ট্রিং এ কয়টা ক্যারেক্টার আছে, মানে কয়টা ঘর আছে। তো এখানে কিন্তু ভিতর কিছু নাই, এটা একটা ফাঁকা স্ট্রিং, তাহলে এটার লেন্থ হচ্ছে কত? 0। তো এটা যদি আমি চালাই, কারেক্ট, এটা বলে এমটি স্ট্রিং। আবার এমটি স্ট্রিং কিন্তু ফলস। যেমন আমি যদি এখানে আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, এ ইজ ট্রু, না এটা ফলস, এ ইজ ফলস। বা আমি যদি এটা বলি বুল এ, এমটি স্ট্রিং কে বুলিয়ানে কনভার্ট করলে সেটা হয় হচ্ছে ফলস। আর যদি এমটি স্ট্রিং না হয়, এটার ভিতরে একটা স্পেসও থাকে বা অন্য যে কোনো কিছু থাকে, আর আরো বেশি থাকলে তো কথা নাই, সেটা হচ্ছে ট্রু। ইটস ওকে, এটা লেন্থ কত? 1 2 3 4 5 6 7। আবার দেখি 1 2 3 4 5 6 7, তো এটার লেন্থ হচ্ছে 7। কারেক্ট। এটার লেন্থ কত? 1 2। তারপর এটা কিন্তু একটা জিনিস, মানে স্ল্যাশ ড্যাশ দিছে মানে এখানে একটা, 3 4 5 6 7। কেউ যদি আমার সাথে দ্বিমত পোষণ করো তোমরা কমেন্ট করতে পারো। তো এটা হচ্ছে 7টা জিনিস। এইটা আবার কি জিনিস? এটা হচ্ছে ওই যে মাল্টি লাইন স্ট্রিং, 3টা ডবল কোট দিয়ে শুরু, 3টা ডবল কোট দিয়ে শেষ, তার ভিতরে এই জিনিসটা লেখা। সে চাইলে মাল্টি লাইনেও লিখতে পারতো, কিন্তু সে এক লাইনে লিখছে, তো লিখলে তো আর আমরা না করতে পারবো না। তো এটা লেন্থ হচ্ছে 3টা অক্ষর আছে, 3। এইটা কি জিনিস? এটা হচ্ছে স্ল্যাশ এন। তো স্ল্যাশ এন কি একটা লেন্থ ধরা যাবে? হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ক্যারেক্টার, যেটা হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার, যেটা যদি স্ক্রিনে প্রিন্ট করো এটা আসলে পরের লাইনে চলে যাবে। তো আমি যদি লেন্থ বলি, কারেক্ট, এটা হচ্ছে 1। এখন আসো, দেয়ার ইজ, আচ্ছা দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। না, কোনো প্রশ্ন নাই। There is a saying that data scientists spend 80% of their time cleaning data and 20% of their time complaining about cleaning data. একটা মজার কথা আছে, যেটা হচ্ছে ডেটা সায়েন্টিস্টরা কি করে, তাদের যে কাজ, তাদের যে দৈনিক 8 ঘন্টার অফিস বা চাকরি, সেই 8 ঘন্টার 80% সময় ব্যয় করে হচ্ছে তারা যে ডেটা নিয়ে কাজ করবে সেটাকে ক্লিনিং করতে, মানে ক্লিন করতে। কারণ ডেটা তো বিভিন্ন সোর্স থেকে আমরা পাই, এটা হচ্ছে বিরাট চ্যালেঞ্জ। সে তো আর আমার জন্য ওইভাবে তৈরি করে দেয় না ডেটাটা। এটা তো বিভিন্ন জিনিস হয়তো আমরা এক জায়গায় লগ ফাইল থেকে পাচ্ছি, আরেক জায়গা থেকে পাচ্ছি, আরেক জায়গা থেকে পাচ্ছি। তো সবসময় ডেটাটা, বেশিরভাগ সময় ডেটাটা খুব সুন্দর থাকে না, এটাকে অনেক ক্লিন করতে হয় আমার নিজের ব্যবহারের জন্য। তাহলে একজন ডেটা সায়েন্টিস্ট তার 80% সময় ওই ক্ষেত্রে ব্যয় করে, আর বাকি 20% সময় তাহলে কি কাজে ব্যয় করে? 20% অফ দ্যাট টাইম কমপ্লেনিং অ্যাবাউট ক্লিনিং ডেটা, তার যে কাজটা করতে, যেটা আসলে তার করার কথা না, তো এটা এটা নিয়ে এসে কমপ্লেন করে। সো যাই হোক, এটা হচ্ছে একটা জোকস, কিন্তু জোকস হলে এটা সত্যি যে একটা বিরাট সময় ব্যয় হয় ডেটা ক্লিন করার পিছনে। Let's see if you can write a function to help clean US zip code data. Given a string, it should return whether or not the string represents a valid zip code. For our purposes, a valid zip code is any string containing exactly 5 digits. অর্থাৎ স্ট্রিং এ 5টা ডিজিট থাকতে হবে। এখন তাহলেই এটা ট্রু, আর নইলে ফলস। if তাহলে লেন of zip code is not equal to 5, তাহলে রিটার্ন ফলস। তাহলে যদি 5টা অক্ষর না থাকে আমি তো বলে দিলাম ফলস, আর 5টা অক্ষর আছে, এখন আমার দেখতে হবে সবগুলা ডিজিট কিনা। তাহলে আমি করতে পারি if zip code
ডট ইজ ডিজিট বলে একটা মেথড আছে, সেটা ট্রু অথবা ফলস রিটার্ন করে। যদি ট্রু রিটার্ন করে তাহলে আমার এটা ট্রু, তাহলে আমি বলবো হচ্ছে রিটার্ন ট্রু, আর নইলে আমি বলবো যে রিটার্ন RETURN ফলস। মানে আমি তো প্রথমে চেক করে নিলাম পাঁচটা না হইলে আমি রিটার্ন করবো। যদি পাঁচটা থাকে তাহলে পাঁচটার মধ্যে সবগুলাই ইজ ডিজিট, মানে পাঁচটার মধ্যে সবগুলাই ডিজিট, তাহলে আমি বলবো ট্রু। আর যদি এটা ফলস হয়, তার মানে কোনো একটা বা একাধিক আছে যেটা ডিজিট না, তখন আমি বলবো যে ফলস। তো এইভাবে করলে হবে কারেক্ট, কিন্তু এটাকে আরো সুন্দর করা যায় কি, আমি যদি যেহেতু ট্রু ফলস রিটার্ন করতেছি এবং ইজ ডিজিট ট্রু হইলে আমি ট্রু রিটার্ন করতেছি, আর এটা ফলস হলে ইফ এর বাইরে গিয়ে আমি ফলস রিটার্ন করতেছি, তাহলে আমি কিন্তু আসলে এটা সুন্দর করে রিটার্ন করে দিতে পারি এবং আমার এই দুইটা লাইনের দরকার নাই। কারেক্ট, এটা সুন্দর। মানে এই ক্ষেত্রে যদিও সংক্ষেপে কোড করা সবসময় উচিত না, কিন্তু এই ক্ষেত্রে ইটস অল রাইট যে এটা বুঝতে কারোর কোনো সমস্যা হচ্ছে না, হওয়া উচিত না। দেখি ওদের সলিউশনটা কিরকম। ওরা আরো সুন্দর করে করছে, আরো সংক্ষেপে, যে যদি লেন 5 হয় এবং এটা দুইটাই ট্রু হয় তাহলে রিটার্ন ট্রু, আর নইলে ফলস। অর্থাৎ তাহলে আমি এটাকে কি করতে পারি, আমার তো এটা একটা কন্ডিশন, তাহলে যদি দুইটাই সত্যি হয় যে আমার লেন্থ হচ্ছে 5, তাহলে লেন জিপেস্টিয়ার সমান 5 এন্ড জিপেস্টিয়ার ডট ইজ ডিজিট, দুইটাই যদি ট্রু হয় তখনই কেবলমাত্র ট্রু রিটার্ন করবে, যেহেতু এখানে এন্ড ব্যবহার করা হয়েছে। সুতরাং এইরকম কোড করলে আরো সুন্দর হয় বিষয়টা। এইবার আসো 2 নম্বর সমস্যা। সেটা নিয়ে 1 নাম্বার নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে না? 1 নাম্বার নিয়ে কারোর কোনো প্রশ্ন নাই। এবার 2 নম্বর সমস্যাটা কি? A researcher has gathered thousands of news articles, but she wants to focus her attention on articles including a specific word. Complete the function below to help her filter her list of articles. Your function should meet the following criteria. Do not include documents where the keyword string shows up only as part of a larger word. For example, if she was looking for the keyword closed, you would not include the string enclosed. মানে যেই কিওয়ার্ডটা আমি খুঁজতেছি সেটা যদি অন্য একটা বড় শব্দের অংশ হয় তাহলে সেটা আমার অন্তর্ভুক্ত করা যাবে না। যেমন এটা হচ্ছে ক্লোজড, আমি খুঁজি এবং একটা শব্দ আছে এনক্লোজড, এটার মধ্যে তো ক্লোজড আছে, কিন্তু না, ওই ডকুমেন্ট আমি নিব না। She does not want you to distinguish uppercase from lowercase letters. মানে আপার কেস এবং লোয়ার কেসকে আলাদা করে বিবেচনা করতে চায় না। যেমন so the phrase closed the case would be included when the keyword is closed. এই যে ক্লোজ দ্য কেসে এই স্ট্রিংটাতে ক্লোজ হচ্ছে বড় হাতের একটা শব্দ, তাই না? বড় হাতের একটা শব্দ, কিন্তু আমি সে চাইছিল যে ছোট হাতের ক্লোজড, কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা নাই, আমরা এটাকে ইনক্লুড করতে পারবো। ডো নট লেট পিরিয়ডস অর কমাস, পিরিয়ড মানে হচ্ছে ফুল স্টপ বা দাড়ি, তো দাড়ি তো না, এটা ইংরেজিতে তো ফুল স্টপই বলে বা ডটও বলে, অর কমাস এফেক্ট হোয়াট ইট ইজ ম্যাচড। ইট ইজ ক্লোজড এর পর যদি আমি ফুল স্টপ দিই, would be included when the keyword is closed, but you can assume there are no other types of punctuation. অর্থাৎ আমি যদি এটার পরে একটা ডটও থাকে তাহলেও এটা অলরাইট, এই পিরিয়ড অথবা কমা থাকলে। বাট ইউ ক্যান এজিউম দেয়ার আর নো আদার টাইপস অফ পাংচুয়েশন, অর্থাৎ এই যে পুরো ডকুমেন্টের মধ্যে শুধু কমা এবং ফুল স্টপই আছে, আর কিছু নাই। তাহলে এই হচ্ছে আমাদের ফাংশন ওয়ার্ড সার্চ। এখান থেকে আমি কিছু একটা রিটার্ন করব, আপাতত পাস, মানে সে কিছু করতেছে না। তা আমি এখন ডকুমেন্টে এখান থেকে যে এটার প্যারামিটার কি, প্যারামিটার দুইটা, একটা হচ্ছে ডক লিস্ট মানে ডক আন্ডারস্কোর লিস্ট হুইচ ইজ এ লিস্ট অফ ডকুমেন্টস এন্ড কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটা যেসব যেসব ডকুমেন্টে থাকবে এবং এই শর্তগুলো মেনটেন করবে, ওইসব ডকুমেন্ট আমি পাস রিটার্ন করব। তো একটু পড়ে নেই শিওর হওয়ার জন্য তার ডক স্ট্রিং এর মধ্যে কি লেখা আছে। Takes a list of documents, each document is a string, একটা ডকুমেন্ট আসলে একটা স্ট্রিং, and a keyword, return list of the index values into the original list for all documents containing the keyword. তাহলে আমার আসলে নতুন একটা লিস্টের মধ্যে আমি যে লিস্টটা রিটার্ন করব, এটা তো হচ্ছে অরিজিনাল লিস্টের ইন্ডেক্স ভ্যালুগুলো রিটার্ন করলেই হবে। যেমন দ্য লার্ন পাইথন চ্যালেঞ্জ ক্যাসিনো, এটা একটা ডকুমেন্ট। আরেকটা ডকুমেন্টে দে বট আ কার, আরেকটা হচ্ছে কি ক্যাসিনো ভাইল। তো এটার মধ্যে আমি এই ডক লিস্টে আমি ক্যাসিনোটাকে খুঁজতেছি,
তো প্রথমটাতে কি ক্যাসিনো আছে? আছে, যদিও বড় হাতের এবং যদিও ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, সমস্যা নাই, এটাকে আমি গণায় ধরবো। অর্থাৎ আমার এই 0তম ইন্ডেক্সটা আছে। দে বট এ কার, এখানে ক্যাসিনো নাই। আবার এখানে ক্যাসিনো আছে, কিন্তু এখানের ক্যাসিনোটা হচ্ছে কি, যে একটা বড় শব্দের অংশ, ওরা বলছিল না যে এনক্লোজড, কিন্তু এটার অংশ ক্লোজড, কিন্তু আমি ক্লোজড করতেছি, সেক্ষেত্রে এটা বিবেচনা করা যাবে না। সুতরাং এই ক্যাসিনো ভাইল আমরা গণায় ধরবো না, অর্থাৎ আমরা এটা করলাম, এই 0 রিটার্ন করব। তো এখন আমরা একটা একটা করে কেস চিন্তা করি যে কি লিখবো। খুব সহজে আমি প্রত্যেকবার করব আর চেক করব এবং দেখব যে আমি আহ, মিলতেছে কিনা। তো প্রথমে দেখা যাক যে আমার এই রেজাল্ট নামে একটা আমি লিস্ট তৈরি করলাম, এবং তারপর আমি কি করলাম, ফর ডক ইন ডক লিস্ট, প্রত্যেকটা ডকুমেন্টে আমি চেক করলাম এই ইফ ডক ডট কি জানি ওই এটার মেথডটার নাম যে ইন্ডেক্স, না এটাতে আরো সহজ করা যায় হচ্ছে এই ডক লিস্টের যে ডকুমেন্ট প্রত্যেকটারে আমি আলাদা আলাদা শব্দে রূপান্তর করতে পারি। ওয়ার্ডস হচ্ছে কি ডক ডট স্প্লিট। এখানে কি হলো, যে ডকের যে প্রত্যেকটা শব্দ এটা আলাদা আলাদা ওয়ার্ডস এর মধ্যে চলে আসলো। ইফ, এবার হচ্ছে ফর ওয়ার্ড, এটা আরো সহজে করা যায়। ইফ কিওয়ার্ড ইন ওয়ার্ডস, মানে এই লিস্টের মধ্যে যদি কিওয়ার্ডটা থাকে, তাহলে আমি করব রেজাল্ট ডট অ্যাপেন্ড এই ইন্ডেক্স। আমার যেহেতু এটার ইন্ডেক্স দরকার, ইন্ডেক্সের জন্য আমি একটা জিনিস দেখাই, এটা হচ্ছে এনিউমারেট বলে একটা জিনিস আছে, এটা সহজে করা যায়। ধরো যাক আমার একটা লিস্ট আছে 1 2, আচ্ছা 1 2 3 ভাবে লিখি, 1 2 3 ফর আই প্রিন্ট আই ওয়ার্ড। এই যে আমি যদি ইন্ডেক্স সহ চাই, তখন আমি এনিউমারেট ফাংশনটা ব্যবহার করতে পারি। এটার মধ্যে যদি লিস্টটা পাঠাই, তাহলে যে 0 1 এটা হচ্ছে ইন্ডেক্স গুলা, আর এখানে 1 2 3। তো এক্ষেত্রেও আমি কি করতে পারি, একটা ইন্ডেক্স হিসেবে আই ব্যবহার করতে পারি, বা আর একটু ইন্ডেক্স নামেও দেওয়া যায়, এনিউমারেট ডক লিস্ট। তাহলে আমি কি করব, রেজাল্ট ডট অ্যাপেন্ড এর মধ্যে রাখবো হচ্ছে আই, রিটার্ন করব কি রেজাল্ট। তো এটা ইনকারেক্ট অবশ্যই। এক্সপেক্টেড রিটার্ন ভ্যালু 0 গিভেন কিওয়ার্ড ইজ বাট গট এত ইনস্টেড, কারণ আমারটা আসলে কারোর সাথে ম্যাচ করে নাই, কারণ এখানে যে ক্যাসিনো, এই ক্যাসিনোর সিটা তো বড় হাতের। তো ভালো কথা, এখন আমার যেটা কি করতে হবে, এই ডকটারে লোয়ার কেসে নিয়ে তারপর স্প্লিট করতে হবে, ডক ডট লোয়ার ডট স্প্লিট। তো এখানে আমি যেটা করতেছি দেখতে কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু আসলে কমপ্লেক্স না। এই ডকটাকে আমি প্রথমে লোয়ার কেসে নিয়ে যাচ্ছি, তারপর এটা কি করতেছি, স্প্লিট করতেছি। আর কিওয়ার্ডটাও যাতে লোয়ার কেসে থাকে সেটাকে এনশিওর করার জন্য আমি কিওয়ার্ড সমান কিওয়ার্ড ডট লোয়ার, তাহলে এই টেস্ট কেসটা আমার পাস করবে। এক্সপেক্টেড রিটার্ন ভ্যালু 1 গিভেন এটা বাট গট এত ইনস্টেড। আচ্ছা হ্যাঁ, এটা তো হওয়া উচিত না, তাই না? তো এটা কেন আসলো, আমি তো কিওয়ার্ডটাকে লোয়ারে নিলাম, আমি এখানে ডগটাকে লোয়ারে নিছি, নিয়ে আমি স্প্লিট করছি। তাহলে আমি যদি এখানে প্রত্যেকবার ওয়ার্ডস গুলাকে প্রিন্ট করি, আমি এখানে দেখতে চাই, আমি ডিবাগ করতেছি এখন যে আমার প্রোগ্রাম কেন কাজ করতেছে না। যদি আমি সব কন্ডিশন ফুলফিল করি নাই, কিন্তু এই ক্ষেত্রে, এই প্রোগ্রামের ক্ষেত্রে এটা কাজ করার কথা।
ওরা অবশ্য বলতেছে না ওরা কোন ইনকারেক্ট রিটার্ন ভ্যালু অফ 1 given doc list the learn python challenge casino. The learn python challenge casino, they bought a car and a horse casino. Casino. ও না সরি, এটা এখানে বলছে দ্য কিওয়ার্ড কার, এক্ষেত্রে এটা কাজ করেনি, আগেরটা কাজ করছে। ঠিক আছে, মানে আরেকটা টেস্ট কেসের জন্য কাজ করেনি, এটা কার জন্য কাজ করেনি, কিওয়ার্ডটা যখন কার, কারণ এই যে কিওয়ার্ড এখানে আছে, তো ওরা এক্সপেক্ট করতেছে 1, কিন্তু আমারটা করতেছে না, কারণ কি, এই যে কমা। তাহলে আমি যেটা করতে পারি, একটা মেথড আছে রিপ্লেস, তো অথবা স্প্লিটের ক্ষেত্রে আমি যেটা করতে পারি, স্প্লিটের ক্ষেত্রে যদি আমি 3টা জিনিস দেই, তাহলে এই 3টার যে কোনো একটা দিয়ে স্প্লিট করার কথা। এটা আমি এখানে একটু পরীক্ষা করে নেই। যেমন এস হচ্ছে আমি যদি বলি এস ডট split স্প্লিট, না, স্প্লিটে যদি আমি একাধিক জিনিস ব্যবহার করতে চাই, তাহলে আমি কিভাবে ব্যবহার করব, লিস্ট ব্যবহার করতে হবে মনে হয়, share ডট split। using shape as a delimiter string, তো এখানে বলা নাই, তাহলে আমি যদি এখন আমি দেখবো যে একটা আমি কি চাইলে লিস্ট ব্যবহার করতে পারি, মনে হয় করা যায় না। না, মাস্ট বি str নট নাল। তাহলে আমি বিকল্প যেটা করতে পারি সেটা হচ্ছে যত কমা এবং ফুল স্টপ আছে এগুলার এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তাহলে এস ডট রিপ্লেস যদি আমি কল করি, আচ্ছা রিপ্লেসের হেল্পটা দেখে নিই। Return a copy of all occurrences of the substring all replaced by new. দুইবার আমি রিপ্লেস করে দিব। তাহলে আমার এখানে যদি এটা থাকতো, তাহলে আমি এস সমান এস ডট রিপ্লেস, তাহলে আমি যদি এসটাকে প্রিন্ট করি, আমি দেখতে পাচ্ছি এখানে হয়ে গেছে। এখন আমি রিপ্লেস করতে চাই হচ্ছে ফুল স্টপ দিয়ে, কিন্তু দুইটাকে একসাথে করা যাবে, একসাথে করা যাবে না দুইটা। যদি আমি স্ট্রিং এর মেথডই ব্যবহার করি, রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করলে করা যাইতো। তো এখানে আমি ফুল স্টপটা, এবং ওরা বলে দিছে কমা এবং ফুল স্টপ ছাড়া আর কিছু থাকবে না, তাহলে এটা আমি এক্ষেত্রে কাজে লাগাইতে পারি। যে ডকটাতে কি থাকবে, ডক ডট রিপ্লেস কমা should be replaced by empty string, আবার ডক হচ্ছে কি expected return value 0 ক্যাসিনো থাকলে এখন এটা তো কারেক্ট। তো যেটা করলাম, প্রথমে কিওয়ার্ডটাকে লোয়ার করে দিলাম ইনশিওর করার জন্য, যাতে আমি শুধু লোয়ার নিয়ে কাজ করি।
এবং এই ক্ষেত্রে এখানেও কিন্তু আমি কি করলাম যে প্রথমে পুরোটাকে লোয়ারে কনভার্ট করে তারপর স্প্লিট করলাম, আর স্প্লিট করা হয়েছে হচ্ছে হোয়াইট স্পেস দিয়ে। এজন্য আমি যেটা করছি যে এটা এটা না দিলে হয়, এই প্রথমে ডক্টর সব কমাকে রিপ্লেস করে দিছি এমটি স্ট্রিং দিয়ে, তারপর আবার এই ফুল স্টপটাকেও রিপ্লেস করে দিছি এমটি স্ট্রিং দিয়ে। তারপর এই যে ওয়ার্ডস, এটা তো একটা লিস্ট, এখানে এই ডকের মধ্যে যেই শব্দগুলো আছে প্রত্যেকটা এই ওয়ার্ড লিস্টের মধ্যে আছে। তো একটা জিনিস লিস্টের মধ্যে আছে কিনা এটা আমরা খুব সহজে চেক করতে পারি এইভাবে। আমার এখানে কিন্তু লুপ চালানোর কোনো প্রয়োজনীয়তা নাই, এবং তারপর যদি থাকে তাহলে এটাকে আমি কি করতেছি, রেজাল্টের মধ্যে অ্যাপেন্ড করে দিচ্ছি। তো এই হলো বিষয়। তো আমাদের সলিউশন কারেক্ট। হ্যাঁ, একবার চালাই। তো ওরা কিভাবে করছে কোডটা সেটা আমরা চাইলে দেখতে পারি। হ্যাঁ, ওরা হচ্ছে রেজাল্টের বদলে ইন্ডিসেস নামে একটা লিস্ট ব্যবহার করছে, এর নাম দিছে। ওরাও এনুমারেট ব্যবহার করছে। টোকেনস হচ্ছে ডগ ডট স্প্লিট, প্রত্যেকটাকে হচ্ছে টোকেন। আর ওরা হচ্ছে রাইট স্ট্রিপ করছে, যে এই টোকেনের ডান দিকে যদি কমা অথবা এই ফুল স্টপ থাকে সেটা বাদ দিয়ে দিবে, ডট লোয়ার, তারপর সেটাকে লোয়ার করছে। মোট কথা এটাকে হচ্ছে নর্মালাইজড করা বলে আর কি। তারপর আবার ইফ কিওয়ার্ড ডট লোয়ার ইন নর্মালাইজড, তাহলে ইন্ডিসেস ডট অ্যাপেন্ড, মানে এখানে যেমন আমি শুরুতেই করছি, ওরা না করে ওরা কি করছে, এখানে এই কিওয়ার্ডটাকে কিওয়ার্ড ডট লোয়ারটা এখানে করছে। যদি থাকে তাহলে ইন্ডিসেস এর মধ্যে এটা অ্যাপেন্ড হবে, তারপর এটা রিটার্ন করবে। তো তো তোমরা এই কোডটা ভালোভাবে লক্ষ্য করতে পারো। তো একটা প্রোগ্রাম কিন্তু অনেকভাবেই করা যায়। তো এটা আমরা হাতে কলম একটা উদাহরণ দেখলাম, এবং ওরা এখানে কমেন্টে অনেক কিছু বলছে, সেগুলো তোমরা পড়ে নিতে পারো পরবর্তী সময়ে। এখন আসো 3 নাম্বার। হ্যাঁ, তিনটাই হচ্ছে আমাদের লাস্ট অ্যাসাইনমেন্টের এক্সারসাইজের লাস্ট কাজ। নাও দ্য রিসার্চার ওয়ান্টস টু সাপ্লাই মাল্টিপল কিওয়ার্ডস টু সার্চ ফর, কমপ্লিট দ্য ফাংশন বিলো টু হেল্প হার। যে এখন সে কি চায়, যে মাল্টি সার্চ ওয়ার্ড, সে ডক লিস্ট আছে আগের মতো, কিন্তু এখন কিন্তু কিওয়ার্ড না হয়ে এটা কিওয়ার্ডস, মানে এখানে একটা লিস্ট যাবে আর কি। যদিও নাম দেখেই বোঝা যায় না, এই যে এখানে উদাহরণটা দেখতে হবে, দেখে এনশিওর হইতে হবে বা নিশ্চিত হইতে হবে। কেসিন এবং দে, you are encouraged to use the word search function you just wrote when implementing this function. Reusing code this way makes your programs more robust and readable, and it saves typing. অর্থাৎ আমরা একটু আগে যে ওয়ার্ড সার্চ এই এটা ফাংশনটা তৈরি করলাম, এটা কিন্তু আমরা ইউজ করতে পারি। তার মানে আমি এইটা আমি কি আছে যে লিস্টের মধ্যে একটা ওয়ার্ড খুঁজে বের করা, তো খুব ভালো কথা। তো মাল্টি ওয়ার্ড সার্চ কি takes list of documents, each document is a string, and a list of keywords, returns a dictionary where each key is a keyword and the value is a list of indices of the documents containing that keyword. তো এটা আমি একটা ডিকশনারি নাম দিলাম ডিটি। এটা কিন্তু আরেকটু চিন্তা ভাবনা করলে, প্রফেশনালি প্রোগ্রামিং করার সময় এখানে আরো 2 মিনিট সময় নিয়ে চিন্তা করে একটা সঠিক নাম দিতে হবে, বা আরো ভালো নাম দিতে হবে। ফর কিওয়ার্ড ইন কিওয়ার্ডস, এই কিওয়ার্ডের উপর লুপ চালাইলাম, তারপরে ডিটি, এখানে কিওয়ার্ডটা হচ্ছে কি, এবং এটার ভ্যালু হইল কি, ওয়ার্ড সার্চ যে করছিলাম আমরা, ডক আন্ডারস্কোর লিস্ট কিওয়ার্ডস, সরি কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আমি এখানে সার্চ করে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এটার এই ডিকশনারির ভ্যালু। তো আমার মনে হয় যেমন মাল্টিওয়ার্ড সার্চে যদি দেয় ক্যাসিনো 01, কারণ 0 আছে 1 আছে, আবার দে কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, ইনকারেক্ট। আমার তো রিটার্ন করতে হবে এখান থেকে, তো কারেক্ট। এবং এইটা চাইলে আমি আরো কি করতে পারি, এই ডিকশনারিটা একটু মানে ডিকশনারি কম্প্রিহেনশন ব্যবহার করা একটু সুন্দরভাবে করতে পারি, যেহেতু ছোট কাজ। তো আমার কিওয়ার্ডটা হচ্ছে কি, আমি কি করব, এটা রিটার্ন করে দিব। কিওয়ার্ড এটা হচ্ছে কি, ভ্যালু হচ্ছে কি, ওয়ার্ড সার্চ ডক লিস্ট কি, WORD keyword for keyword in
কিওয়ার্ডস, তাহলে আমার এটা লাগবে না, এটাও কারেক্ট। তো কি সুন্দর একটা প্রোগ্রাম। তো দেখতে একটু জটিল মনে হতে পারে, সুতরাং কেউ যদি আমি আগে যেভাবে করছে সেভাবে করে আমি মোটেও মাইন্ড করবো না, কিন্তু কেউ একটু বাহাদুরি দেখাইতে চাইলে বা মাতবরি করতে চাইলে এভাবে করতে পারে, কিংবা পাইথন প্রোগ্রামাররা মাতবরি করতে না চাইলেও এভাবে করতে পারে, কারণ যদি আমি তো সংক্ষেপে কোড লিখতে পারি, অনেকে লিখতে চায়, লিখুক। সলিউশনটা দেখি ওরা কিভাবে করছে। ওরা একটু ভদ্রভাবেই করছে, শুরুতে একটা খালি ডিকশনারি রাখছে, পরে এই যে কিওয়ার্ড টু ইন্ডিসেস, কিওয়ার্ড এই যে নামের কথা যেটা বললাম, আমি যে দরিদ্র নাম দিছিলাম ডিটি, তো ওরা কিন্তু এখানে এরকম কোনো দরিদ্র নাম ব্যবহার করে নাই, তাই না? ওরা কিওয়ার্ড টু ইন্ডিসেস খুব রিচ একটা নাম ব্যবহার করছে, তারপর এটা রিটার্ন করছে। তো আমাদের আজকের কাজ শেষ, এখন আমি চলে যাই। তো তৌহিদুল ইসলাম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে যে এমএল এর জন্য এক্সট্রা কি পাচ্ছে, এগুলো তো পাইথনে আছে, এখানে এমএল এর জন্য যেগুলো ব্যবহার হবে সেগুলো আলাদা করে বলে দিলে ভালো হতো যাতে মনে থাকে। তো এমএল এর জন্য এই মানে এমএল এর নিয়ে কাজ করতে গেলে তো পাইথন অবশ্যই জানা লাগবে। তো এইটা তো প্রোগ্রামটা আমি ডিজাইন করিনি, এটা হচ্ছে কেগেলের 30 ডেজ অফ মেশিন লার্নিং। তো ওই 30 দিনের মধ্যে প্রথম 7 দিন ওরা কি করে, এই প্রথম 7 দিন ওরা পাইথনের বিভিন্ন জিনিসপত্র দেখাচ্ছে, তাই তো? তো পাইথনের জিনিসপত্র যেহেতু দেখাচ্ছে, আমিও সেগুলো প্র্যাকটিস করতেছি, যেহেতু আমি 30 দিনই প্রতিদিন প্রোগ্রামটা করব। তো আমার মনে হয় যে আরো একদিন, অর্থাৎ আগামীকালও পাইথনের জিনিসপত্র থাকবে, কিন্তু তারপর থেকে আমি আশা করি ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং রিলেটেড জিনিসপত্র থাকবে। তারপর আরেকজন বলছে যে একটা ভিডিও এটা যদি উইন্ডোজের জন্য করে দিতে পারতেন, এই ভিডিওর জন্য সামনের গুলো বুঝতে কষ্ট হচ্ছে। আমার এই পাইথনের যে লেকচার, এগুলা সম্ভবত এগুলা অনেক আগে করা, এবং সেগুলা পাইথন 2.7 বা 2 পয়েন্ট সামথিং, এখন কিন্তু পাইথন 3, সুতরাং এই প্রোগ্রামগুলো এখন আর কাজ করবে না। প্রত্যেকটা প্রোগ্রামই হয়তো কিছু চেঞ্জ করতে হতে পারে, বেশিরভাগ প্রোগ্রাম, সব প্রোগ্রাম যে কাজ করবে না এরকম না। তো এটা আসলে এই ভিডিও দেখে পাইথন শেখা না শিখে তোমরা অন্য কোথাও থেকে শিখো, অথবা আমার বই আছে সেখান থেকে শিখতে পারো, paibook.subin.com। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আগামীকালও আমরা একই সময়ে এই কাজ করার চেষ্টা করব, সম্ভবত একই সময়। যদি সময় চেঞ্জ হয় তাহলে আমি আমার ফেসবুক পেজে আগে থেকে পোস্ট করে দিব। আর আগামী দিনের পরদিন থেকে আমি আশা করব যে পাইথন রিলেটেড জিনিসপত্র না থেকে আরো বেশি ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং রিলেটেড জিনিসপত্র নিয়ে আলোচনা শুরু হবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা।